টোটাল আমরা ইউনিট নিয়ে রওনা দিলাম। কোথায়? লাভা লোলেগাঁও, এই কাফের গাঁও। আচ্ছা। কাফের গাঁও নিচে নেমে আমি মাত্র খালি চায়ের কাপটা হাতে নিব, আমি ওই ভাবনায় মগ্ন হয়ে আছি। বলে দাদা চা নাও। চায়ের কাপটা তুলে দেখি কি আমার সাথে যে ছেলে, আমি বলি বদমাশি করিস তুই এখানে ছ্যাবলা, মানে ও দাঁড়িয়ে আছে ওখানে, ও আমাকে চাটা নিয়ে আসছে। ও ওকে। ঢুকে দেখি পোড়া, মানে পোড়া মাংসের যে গন্ধটা, ওই ধোঁয়াটা দিয়ে পোড়া মাংসের গন্ধ। পোড়া মাংসের গন্ধ? পোড়া মাংসের গন্ধ। যেখানে দাঁড়িয়ে আমরা চা খাবো, সেবকে এসে ওই সিগারেটের প্যাকেটটার মধ্যে থ্যাংক ইউ ফ্রেন্ড লেখা ছিল, লাইটারটা আমার পকেটে। সেম সিগারেটের প্যাকেট, আমি সেবকে এসে দেখছি থ্যাংক ইউ ফ্রেন্ড লেখা। থ্যাংক ইউ ফ্রেন্ড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, যেটা আমি প্রত্যেক সপ্তাহে বলি, কারণ আপনাদের ভালো থাকাটা খুব জরুরি আমাদের জন্য। ভিউজ অ্যাবসলিউটলি, ইজন্ট ইট? সো আজকে আমরা যেই ঘটনাগুলো শুনবো এবং যে আমাদেরকে এখানে শোনাতে এসেছেন তার সম্পর্কে বলবো, আর বাকিটা সে নিজেই বলবে। তবে সর্বপ্রথম যেগুলো বলার দরকার সেগুলো আগে বলে দিই, যে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। আজকে আমাদের যে স্টুডিওতে যিনি এসেছেন তার নাম সুরঞ্জিত, এবং আমরা তাকে উজ্জ্বল বলেই জানি। তার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সেটা একটুখানি বলি, আর বাকিটা তুমি বলো। রিসেন্টলি আমি বলেছিলাম যে আমরা একটা শর্ট ফিল্মে জন্য মানে পুরোপুরি প্রিপেয়ার্ড এবং আমরা শ্যুট করতে যাচ্ছি। তো সেখানে উজ্জ্বল ওয়াজ আ ভেরি এভিডেন্ট পার্সন। তার কারণ হচ্ছে উজ্জ্বল ওয়াজ হ্যান্ডলিং দ্য আর্ট ডিপার্টমেন্ট অ্যালং উইথ হিজ টিমমেটস, এবং সেখানে উজ্জ্বলের সঙ্গে আরও একটু বেশি কথোপকথন হয় আমাদের, এবং আমরা জানতে পারি যে উজ্জ্বলের জীবনেও কিছু এরকম প্যারানর্মাল ঘটনা আছে, এবং আমরা তখন নিজেদের মধ্যে ডিসকাস করি যে ওয়াই নট হি ক্যান বি আওয়ার গেস্ট অ্যাজ ওয়েল, ইজন্ট ইট? সো সেই জন্যেই আজকে উজ্জ্বলকে ইনভাইট করা আমাদের স্টুডিওতে, এই প্ল্যাটফর্মে এক্সপিয়ারে। বাকিটা এবার উজ্জ্বলের কাছ থেকে শুনি। উজ্জ্বল, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। আমি উজ্জ্বল করেই বললাম, অবশ্যই দাদা, কারণ সেটা বলেই আমাদের সঙ্গে পরিচয় তোমার। সো উজ্জ্বল, আমি বিস্তারিতভাবে বললাম না, তবে তুমি যদি একটুখানি সংক্ষেপে বলো যে তুমি কি করো এবং তোমার প্যাশন কি, এবং তুমি কি কি প্রজেক্টে কাজ করেছো, যদি একটুখানি উইভিড ইনফরমেশন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আমার পরিচয় বলতে গেলে কি, আমাকে কোচবিহারে যখন আমি বেসিক্যালি একদম খুব সাধারণ পরিবার ঘর থেকে উঠে আসা একটা ছেলে, লড়াইটা কীভাবে করতে হয় সেটা আমি জানি, এবং আমার যারা আজকে চ্যানেলে দেখবে বা যারা বন্ধুবান্ধব যারা আমাকে একদম কাছের থেকে দেখেছে তারা হয়তো উজ্জ্বল সম্পর্কেটা জানে। উজ্জ্বল নামটা শুনলে হয়তো ভালো, গায়ের রঙটা একটু কালো, কিন্তু নামটা উজ্জ্বল রেখেছে। জানি না ঠিক, আমি ইয়ার্কি মেরে সবাইকে বলি আমি উজ্জ্বলই, কিন্তু ব্রাইটনেসটা একটু কম, স্কিন ব্রাইটনেস। জোভিয়াল পারসন, এবং এটা বলাটা খুব জরুরি যে মাইন্ড ব্লোয়িং পারসন হি ইজ। যাই হোক, মানে সেখান থেকে আমার প্রথমে আমার প্যাশন ছোটোবেলার থেকে অভিনয়, এবং আমি মুম্বাই গিয়েছিলাম, মাঝখানে একটা কাজ করেছি বিস্তর আমার 14টা বৎসরের সাংবাদিকতার জীবনকে সেখানে মানে ইতি টানিনি, মানে জীবন থেকে ইতি টানিনি, ছেড়ে দিয়ে একটু মনে হচ্ছিলো যে আমার স্বপ্ন সে অভিনয়, সিনেমা। আমি যেহেতু স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্টের প্রতি আমার খুব সবার জীবনেই স্ক্রিপ্ট একজন লিখে রেখেছে, সেটা উপরওয়ালা। কখনো দুঃখ থাকবে, কখনো ক্লাইম্যাক্স থাকবে, কিন্তু হ্যাপি এন্ডিং হতেই হবে সবাইকে, একদিন হ্যাপি এন্ডিং হবেই। তাই গল্প, আনন্দ, অভিজ্ঞতা শেয়ার করা। অ্যাবসলিউটলি। এবং এটাকে এখানে রাখি এবং ফিরে আসি হচ্ছে আমাদের মেন টপিকে। দুটো ঘটনা, তাই তো আজকে শোনাবে
ওকে, শুনি তাহলে। এই জানুয়ারি মাস এবছর 2026-এর জানুয়ারি মাসের শেষের দিকে আমি শিলিগুড়িতে এসেছি। তার দুদিন পরে কাজ, আমার অনেকদিন থেকে কাজ ছিল না, একটা হরর মুভির আমি আর্টের কাজ পেয়েছি। টোটাল আমরা ইউনিট নিয়ে রওনা দিলাম। কোথায়? লাভা লোলেগাঁও, এই কাফের গাঁও। আচ্ছা। কাফের গাঁও খুব সুন্দর জায়গা, পর্যটন কেন্দ্র। সন্ধ্যার আলো নিভে নেবে ভাব, তার 1 ঘন্টা আগেই আমরা পৌঁছেছি। আমরা আর্টের জিনিসপত্র সব রেখে পরের দিন শুটিং শুরু হবে। আমার সকালবেলা থেকে আর্টের কাজ আমাকে তৈরি করতে হবে, রুম রেডি করতে হবে। নর্মালি শুটিংয়ের যা যাবতীয় কাজ, এই পরিবেশ মুখ তুমুক আবহাওয়া সব মিলে প্রতিকূল পরিস্থিতি হোক অনুকূল হোক, যে যার মতন কাজ করে সবাই সবার কাজটা বুঝে নিচ্ছে। নর্মালি আমি আর্টেরও একটা বিশাল বড় ভূমিকা থাকে, তোমরা জানোই, যেহেতু তোমরা আর্টের কাজ সবার প্রথমে আমাকে রেডি করতে হবে, সিন ক্রিয়েট করতে হবে। সেই হিসাবে আমাদের ওই শীতের এই কষ্টময় শীতের মধ্যেও একটা উষ্ণতা খুঁজে পাচ্ছিলাম, কোথায় একটা কাজ পেয়েছি, একটা আনন্দ আমার। এই আনন্দ করতে করতে আমি এক্সাইটেড হয়ে ওই যে বিল্ডিংটা শ্যুট হচ্ছিল সেটা 3 তলা ছিল বিল্ডিংটা। নিচে গ্রাউন্ড ফ্লোর, বড় একটা লন, বড় একটা হল ঘর, উপরে হোটেলের মতন রুম, পুরোটাই কাঠের, পাইন কাঠের। মানে আপনি যদি হেঁটে হেঁটে উপরে ওঠেন, কেউ যদি গিয়ে উপরে ওঠে, তোমরা যদি উপরে ওঠো, যদি গিয়ে থাকো ওই জায়গাটায়, থপ আওয়াজ করলে 1 তলা থেকে হাঁটা শুরু করলে 3 তলাতে ইকো হয়। কাঠের মধ্যে যে আওয়াজ, হ্যাঁ, কাঠের ইকো তৈরি হয়। আর নিঃশ্বাস নিলেও ইকো হয়, মানে নিজের একটা ভৌতিক ফিল। তাই বেশ মজা নিয়ে উপরে ঠুপরে উঠছি, সব রুম টুমে, নিচের কাজ প্রায় কমপ্লিট। তারপরে আবার আমাদের সেট টিম উপরে গেছে, আবার ওরা কিসের জন্য, বা আমাদের ডিওপি টিম, ডিরেক্টোরিয়াল টিম, এবং আমাকে ডাকলো, আর্টের তুমি আছো, চলে আয় তাড়াতাড়ি, উপরে আয়, যেতে হবে, উজ্জ্বল চলে আয়। উপরে গেলাম, বলে কি দেখ সবাই, আমি ওদের মতন দেখলাম। ওরা ওই টাইমটা 5 মিনিট সব নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা, একটা নেগেটিভ ফিল আমরা ভাইব পাচ্ছিলাম ওখানে। সবাই নিচে নেমে পড়লো। তাই আমি ওখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে আমাকে এসি, যেহেতু হরর মুভি, একটা ধোঁয়ার একটা বিশাল বড় একটা ভূমিকা থাকে, কারণ ওয়েদারের সাথে ধোঁয়াটাকে অ্যাডজাস্ট করতে হবে, ধোঁয়াটা কোন দিক থেকে দিতে ভালো হবে, আর সেই সময় যদি ধোঁয়া বেরিয়ে যায় তাহলে সিনটা নষ্ট হয়ে যাবে। কারেক্ট। সেই হিসাবে রুম দেখছিলাম। তো ফট করে ঘুরে টুরে দেখে, তা আমার যে ছেলেটা ছিল সে আসলো, বললাম হ্যাঁ কী বল, রুম দেখলি কী করে? বললো যে দাদা এই ছবিগুলো যে আছে, এই ছবিগুলো কি লাগবে? আমি বলছি দেখ এই ছবিগুলো লাগবে না, এই ছবিগুলো তো নেওয়া আছে, এইখানে থাকলে থাক, পরে আমি খুলে নিব নি। বল ঠিক আছে তাহলে তুমি যাও, আমি দেখতেছি। আর ঠিক আছে তাড়াতাড়ি চলে আয়। আমি বলি নিচে নামতে, আমি সিঁড়ি দিয়ে নিচে নামার অর্ধেক আছে, আমার আরে আর্টের কে আছে, ফট করে দৌড়ে আসলাম। আমি ডিওপি ডাকছে, আরে কী ব্যাপার, তুমি উপরে গিয়ে তো মজেই গেলা, আসতেছো না, কী ব্যাপার, কী হইলো? আমরা কখন নামিয়ে পড়ছি? এই যে এখানে রুমের পুরো আর্টটা, আর আর্টে একটা বিশাল বড় ভূমিকা, কারণ আর্ট যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি হিসাব। এবার আমরা মাত্র 2 জন আর্টের, আরেকজন তো প্রোডাকশন ম্যানেজার, ওই দাদা। তাই বললাম ঠিক আছে, আমি যে আমার সাথে আছে ওকেও খুঁজে, মানে ও উপরে আছে, ওকে আমি বলে দিচ্ছি। আমি ওর নাম ধরে ডাকলাম, কিরে তাড়াতাড়ি আয় নিচে, ডাকতে তো আমাদের রুম ঠিক করতে হবে তো। বলে কি একটু আস্তে কথা বলো, এরকম চিল্লা হল্লা করতেছ ওকে। আমি না ওকে ডাকবো না, আমি একা করবো নাকি? বলে কি ও তো 15-20 মিনিট আগে তো নিচে গেছে, ওকে আমি নিচে পাঠিয়েছি। আমি ওকে নিচে পাঠালাম, তাহলে উপরে আমার সাথে কে কথা বললো? বলে কি তুমি বাধ্য তো, চলো নিচে চলো, চা টা খায় মাইন্ড ফ্রেশ করে পরে আসো, তোমার রাত্রেবেলা ঘুমটুম বোধহয় ঠিকঠাক মতন হয়নি। তাই আমি বললাম, আমার না মনের মধ্যে খটকা যে আমার সাথে উপরে, আমি এই কথা ভাবতে ভাবতে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিচে 50 মিটার নিচে নামলাম। নিচে নেমে আমি মাত্র খালি চায়ের কাপটা হাতে নিব, আমি ওই ভাবনায় মগ্ন হয়ে আছি। বলে দাদা চা নাও। চায়ের কাপটা তুলে দেখি কি আমার সাথে যে ছেলে, আমি বলি বদমাশি করিস তুই এখানে, ছ্যাবলা মনে, ও দাঁড়িয়ে আছে ওখানে, ও আমাকে চাটা নিয়ে এসছে। ও ওকে, বলে চা খাও। আচ্ছা, ও মানে ও সত্যি চায়ের দোকানেই আছে? না, হ্যাঁ ও নিচে বেসে চা নিয়ে এসছে, বেস যেখানে আমরা লাঞ্চ ডিনার। ও বলে কি চাটা খাও, তারপর দুজন মিলে উপরে একসাথে যাই। আমি ছ্যাবলাও মারিস, তোর জন্য আমি সব নিচে আমি টিমে চা খাইতে আসলাম, তোকে আমি উপরে বলে আসলাম, তুই বললি ফটোগুলা। বলে দাদা আমি উপরে যাইনি। আমি বলি দেখ আমি দেখ বেশি কথা বলিস না, আমি ওদিকে গিয়ে বয় না, আমি উপরে যা। আমি ঠিক আছে, তাহলে আমি উপরে যাচ্ছি। তাহলে ও উপরের দিকে রওনা দিল। আমি চা খাচ্ছি, আমি ভাবলাম আমার মনে একটাই খালি প্রশ্ন, যে আমি উপরে ওকে দেখলাম, আমি কার সাথে কথা বললাম? এটা কি আমার ভুল, নাকি চোখে ভুল দেখলাম, নাকি ও
গালিটা খাওয়ার থেকে বাঁচার জন্য ও আমাকে মিথ্যা কথা বলছে যে আমি উপরে ছিলাম না, যে তাহলে আদৌ কি সত্যি উপরে ছিল? ও চুপ করে কোনো না কোনো কারণ রাস্তা দিয়ে নিচে নেমে এসে বলছে আমি উপরে অনেক ছিলাম না। কিছুই মাথায় আসছে। correct, correct, হ্যাঁ, হ্যাঁ। তা আমি আবার চিন্তা করলাম না, উপর দিয়ে তোর একটাই রাস্তা, আমি যেটা দিয়ে উঠছি সেই সিঁড়ি, উপরে তার কোনো সিঁড়িও নেই যে অন্য সিঁড়ি দিয়ে নামবে, আর উপর থেকে লাভ দিয়ে তো নিচে পড়ে যাবে, পাহাড়ি রাস্তা। আমি বললাম হয়তো আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে ভাবছি না, হয়তো চুপ করে আমার পিছন দিয়ে আমি এটা কোনো সেরকম পাত্তা দিইনি। উপরে মাঝে মাঝে এই প্রশ্নটা আমার জাগতো। আধা ঘন্টা ধরে কাজ টাজ করছি, ফট করে কাজ করতে করতেই যে যার মতন কাজ, ডিরেক্টরিয়াল টিম যা, তখন আর্টিস্ট চলে এসে সবাই মোটামুটি সেট রেডি হচ্ছে। ফট করে আমি দোতলার মধ্যে যখন উঠলাম, উঠে যাচ্ছি, নিচের মধ্যে রেডি হচ্ছে, আমি দোতলাতে, আমি আর ডিওপির কয়েকটা ছেলেবেলে, মানে টেকনিক্যাল টিমের কয়েকটা ছেলেবেলে, ও উপর থেকে বলতে চাই, বলে উজ্জ্বলদা তুমি কি এই ছবিগুলোর কথা বলছিলা? আমি ফট করে থাপ করে গেলাম। আমি বললাম হ্যাঁ এই ছবিগুলো, তুই যে আমাকে তখনও বললি এই যে এই লোকটার ছবিটা নিতে, এই ছবিটা নিয়ে আমি কই লাগাবো বল আমাকে, এই লোকটার কোনো এখানে ছবির কাজ আছে? এই লোকটা তো চরিত্রে নাই বা সিনেই নাই। বলো ও হো নাই হচ্ছে যদি তুমি ছবি দাও। আমি তুই না বললি এই কথাটা তখনও না, তখন আমরা বলে উজ্জ্বল আমি সত্যি প্লিজ বিশ্বাস করো, তুমি তো আমাকে চেনো, আমি কিন্তু ও একটু কথা বলতে একটু আটকায়, আমি কিন্তু তোমাকে মিথ্যা কথা বলছি না। আমি বললাম ওর চোখটা দেখে অন্তত আমি বুঝতে পারলাম যে ও আমাকে মিথ্যে বলছে না। তাহলে আমি ভাবছি, মানে আমার কাছে আজও ক্লিয়ার নয় যে তাহলে আমার সাথে উপরে কে থাকলো, কথা পর্যন্ত বললো, কথা বললো আমাকে। ও সামনে আমি যাইনি, যেহেতু একটু হালকা মেঘের কুয়াশা, মানে এই 3 মিটারের ডিস্টেন্সে ওই লনটার মধ্যে যেই ছবিগুলো কি নিব, আমি নিচের 3 তলা থেকে রানিংয়ের ওই সিঁড়িটা কোনায় দাঁড়িয়ে আমিও মুখ বাড়িয়ে বলছি যে এই ছবিটা লাগবে না, এটা কোনো সিনে নেই। তাহলে ও আমার সাথে এই কথাটুকু বললো, তাহলে আমি কি ভুল দেখলাম, নাকি আমার মনের ভুল, নাকি কোনো কিছু আমি মানে মানে দাদা আমি বোঝাতে পারছি না যে ওই তাহলে কে আমার সাথে কথা বললো, ও নাকি ও মিথ্যা কথা বললো, সেটা এখন উপরওয়ালা মিথ্যা কথা বলবেই বা কেন? আর ও মিথ্যা কথা বলছে না, সাধারণ বিষয়ে ও আমার সাথে, আমার অতটুকু আমি ওর চোখ দেখে বুঝতে পারলাম একটা মানুষ মিথ্যে বললে বলা যায়, আর ও আমাকে কেনই বা মিথ্যে বলবে যে আমি উপরে ছিলাম না। ওকে কি মারতাম না, কাটতাম না, ও কি হয়তো বললো কি রে ভাই উপরে কি করিস, নিচে আয়, এখানে কি ঘুরতেছি, এতটুকুই বলতাম। ও আমাকে আবার সেকেন্ড টাইম নামার সময় বলল দাদা আমি কিন্তু সত্যিই বলছি, আমি ভগবান নিয়ে থাকি তো ও একটু ভগবান বিশ্বাসী, আমিও যেহেতু ভগবান, ও বলছে আমি সত্যি বলছি। আমি বললো না ও ছেলে মিথ্যা, ওই টাইম ওর মার ফোন আসে, ও বেরিয়ে চলে। তা আমি এটা নর্মালি হয়ে গেল, তারপর তো কাজ চলছে নর্মালি। এবার সন্ধ্যা হয়ে গেছে, কাজ শুরু, সন্ধ্যা রাতের সিন হবে প্রথম, হরর মুভিতে বেশি রাতেরই কাজ। তো রেস্ট ফেস্ট করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আমার টিম পুরো রেডি। এবার ধোয়া, লোবান জ্বালাতে হবে, লোবান। মুহূর্ত টুরত হলো, মুহূর্তের আগের থেকে আমি বলতে লোবান জ্বালাও, ধুনা দাও, তাহলে মুহূর্তের একবারে 2টা কাজ হয়ে যাবে। লোবান আর জ্বলে না, লোবান যতই জ্বালাই জ্বলে না। তো এবার আমার এখান থেকে শিলিগুড়ি একটা ছেলে ছিল, ও গেছে কস্টিউমের জন্য, ও এর আগে একটাতে কাজ করছিল, আটাও লোবান ভালো জ্বলাতে পারে। তো ও বললো দাও আমাকে, আমি লোবানটা জ্বালিয়ে দিচ্ছি। ও প্রথমে একটা লোবান কোনো রকমে জ্বলাইছে, কিন্তু লোবানের ধোঁয়াই নেই। ও এসে ওর কস্টিউমের কাজে তুমি জ্বলাও। আমি দেখি আমি জ্বলাই, আধা ঘন্টা থেকে সিন ডিলে হয়ে যাচ্ছে, লোবান আর জ্বলে না, ধোঁয়াও আর ঠিকঠাক মতন হয় না। বাবা, এবার ডিরেক্টোরিয়াল টিমটা আমার কাছে নতুন, ডিওপির আমি 2-1 জনকে চিনি, বাকি লোককে চিনি না। আর্টিস্ট বেশিরভাগ সব কলকাতার, নিউ আর্টিস্ট আছে, নিউ কামার আছে, কেন নতুন মুভিতে মানে যাদের সাথে পরিচয় এই প্রজেক্টে, তারা সবার সামনে মান সম্মান চলে যাচ্ছে। আমার একটা ভাই স্বাভাবিক, হ্যাঁ, যে আমি এতদিন পরে কাজ পেলাম, আমার একটা গালি, হ্যাঁ 8-এর জন্য রেডি হচ্ছে, কি কোথায় তোমরা কি হবে না, আমার চারিদিক থেকে প্রেশার। জানি না হঠাৎ করে চোখ দিয়ে জল বেড়ে গেছে, আমার চোখ দিয়ে জল পড়ে নাই কেন, মানে ওই টাইমে আমি বললাম কাজটা বোধহয় গেল, আর পয়সা ঘুরিয়েও বোধহয় পারে না। আমি বললাম এত কঠিন, আমার মন থেকে কেন জানি বললো হে ঈশ্বর হোক, তুমি যে অলৌকিক শক্তি হও বা কোনো ভৌতিক শক্তি হও, আমাকে এই কাজটা আমাকে বাঁচাও, আমার আত্মসম্মানের ব্যাপার, আমার কর্মের ব্যাপার, কর্মের রাস্তা অনেক দিন পরে খুঁজে পেয়েছি। আর তা না হলে আমাকে কোনো উপায় দেখা দাও, না হেল্প করো, না হলে আমাকে যদি তোমরা ক্ষতি চাও তাহলে ক্ষতি করে দাও। মন থেকে কেন জানি বললো, বলে তখন ফট করে ডাকতেছে আমাকে, বলে তাড়াতাড়ি আসো আর্টের, আমার নাম ধরে ডাকলো উজ্জ্বল। আমি ফট করে দৌড়ে গেলাম, বলে কি এই সিনটা একটু লেট আছে, তুমি একটু চেষ্টা করো লোবানটা যাতে জলে কিনা। ফট করে আমি আসছি, 2টা লোবান, আমি দরজাটা খুলছি, ভিতরে যে হাওয়া ঢুকে যায়, ঠান্ডা প্রচণ্ড, মেন দরজাটা করে বাইরে লোবানটা রাখা, ফট করে সেদিকে লোবান জ্বলছে।
খালি 1.5 মিনিটে হেরে পেলাম, আমাকে ভিতরে ডাকছে আর আমি ভিতর থেকে গিয়ে বাইরের যেই লোবান আমি জ্বলাতে পারিনি, আর যেই লোবানটা জ্বলছে সেটা আমি প্রথমে চোখকে বিশ্বাস করতে পারিনি। যেই লোবানটাতে আগুন দেইনি আমি আর ওই ছেলেটা, যেই লোবানটাতে আগুন ছাড়া ছিল, যেই লোবানটা এখানে রাখা ছিল, যেইটা লোবানে আগুন দেওয়া ছিল, সেই লোবানটা হাওয়ার অনুকূল পরিস্থিতিতে, মানে হাওয়াতেও জ্বলছে। আর যেই লোবানটা জ্বলেছে সেটা হাওয়ার বিপরীতে, মানে হাওয়া সেখানে পৌঁছাতেও পারেনি, মানে যেখান থেকে হাওয়া জ্বলছে সেটা মানে আগুনও দেওয়া হয়নি। সেই লোবানটা জ্বলছে যেইটাতে আগুন দেওয়া ছিল, সেই লোবানে ধোঁয়া নেই, ওটা নর্মালি জ্বলে যাচ্ছে, ধোঁয়া উঠতেছে। বাবা, সাংঘাতিক। আমার না খালি চোখ থেকে জল পড়েনি, আমি তখন ভূত ঠুত আমি মিরাকল টাইপের না? আমি খালি বললাম থ্যাঙ্কস টু হরহর মহাদেব, আমি ভোলেনাথকে খুব মানি, ভোলেনাথ বোধহয় জ্বালিয়ে দিয়েছে। এই বলে কোনো রকম ধোয়া ঠোয়ার সিন দেওয়া হয়ে গেল, বা বেশ ভালো মতন চলছে। মহাদেবের নাম, মাঝে মাঝে আবার এর নাম, যে না ভূত আমার কথা শুনছে, হ্যাঁ না মহাদেবেরই তো বাহন, আমরা পৌরাণিকে পড়ি, ভূত তার মানে ভূতই মহাদেব ভূত পাঠিয়েছে। আমি এটা আনন্দ ফিলিং, আর দ্যাট ভূত ভূত মহাদেব কিচ্ছু না, হয়তো কোনো জ্বলে গেছে। এটা 1.5 দিন কাজ করে হঠাৎ করে এই ফিলিংসটা আমার হয়েছে। এবার নর্মালি আমার 1.5 দিন পরে কাজটা চলছে, আত্মহংকার হয়ে গেছে, কাজ ভালো হচ্ছে, যা কাজ করতেছি। মাঝে মাঝে কোনো সময় মনে হলে নর্মালি আমার ওটা কাকতালিও বলতে পারো, আমি নর্মালি থ্যাঙ্কস টু ভূত বলি, অনেক সময় মহাদেব বলি, কাজ ভালোই চলছে। হঠাৎ করে সেদিন না সারাদিন আমি মহাদেবেরও নাম নেইনি, মহাদেব হয়তো নিছি, সকালবেলা আমি ভোলেনাথকে ছাড়াও চলি না, ভূতকে আর থ্যাঙ্কস বলিনি কোনো কারণবশত, মানে ভুলে গেছি কাজের সূত্রে। সন্ধ্যাবেলা আবার প্রবলেম, 1.5 দিন পরে ধোঁয়া নিয়ে আসি, ধোঁয়া চলে না, ধোঁয়া জ্বলে না। আরেকবার আমাকে বললো, সেই দিন রাগারাগি চোখ জ্বালাজালি হয়ে গেল, প্রচণ্ড খেপে গেল পুরো ডিরেক্টোরিয়াল টিম। হ্যাঁ তোমাকে আর তুমি একদিন করো, পরের দিন আবার আজকে সেম শট সেট রেডি করতে হবে। আমার কোনো রকমই মন না, আমি করলাম কি লাস্টে করলাম কি ছোবা টোবা ফালাই দিয়ে ওখানে একটা কালো কাঠ কয়লা পড়েছিল, আমি করলাম ওই কালো কাঠ কয়লা নিয়ে চলে এসে ওইটার মধ্যে ধুনা দিয়ে নিয়ে ভিতরে ঢুকছি, পুরা ধোঁয়ায় ধোঁয়া, পুরা শুটিং শুরু হবে। সব দেখে আমাকে প্রচণ্ড গালি, ধোঁয়া দিয়ে তো আমি মনে পুরা খুশি। তার ভূত উপায় থাকলে বুদ্ধি এগুলো কিচ্ছু না, কর্মেতে হচ্ছে ফল বলে বাইরে পুরো রিল্যাক্স মোডে আমি সিগারেট টানছি আর পুরো আনন্দ যাই। এবার ধোঁয়াতে একটু পরে আমাকে বলে প্রচণ্ড খেপে গিয়ে ওকে ডাকো তো, কোত্থেকে নিয়ে এসে পোড়া, বলে কি গন্ধটা শোন, ঢুকে দেখি পোড়া, মানে পোড়া মাংসের যে গন্ধটা, ওই ধোঁয়াটা দিয়ে পোড়া মাংসের গন্ধ, পুরা মাংসের গন্ধ, পোড়া মাংসের গন্ধ, ওরকম একটা ভোগটা একটা গন্ধ, পুরা ধুম শেষ। এদিকে ধুনো কিন্তু দিয়েছে বলছে। আমি ধুনো দিয়েছি কাট করে এটাতে। তারপরে আমি বললাম, তারপর আমাদের একটা সিন ছিল, আমরা সিনের জন্য আমরা কিছু একটা মাংস একটা কাজ করেছিলাম। আমি ভাবলাম যে ওই কাজটার জন্য বোধহয় এই গন্ধটা হয়ে যায়, একটা বাজে স্মেল বেরিয়েছিল সকালবেলাতে, যে আমি বোধহয় ওইখান থেকে আগুনটা নিয়েছি সেটার জন্য। আমি একটা মনকেই এসে বুদ্ধি দিলাম, না দেখি কিচ্ছুতেই ওই গন্ধটা যায় না। আর ওটা হচ্ছে ওই গন্ধটা আমি 3 তলার দিকে যত বেশি গন্ধ আছে, আমি তো 3 তলার ধোঁয়াই নিয়ে যাইনি। আমি তখন না আমি বললাম কি এটা তো খুব বাজে হচ্ছে, আর সবাই খেপে গেলো, টিম লেট ডিওপি টিওপি সব বসে গেলো। এবার সন্ধ্যাবেলার পরে সেদিন টিফিনটাও আমরা লেটে করছি, সন্ধ্যার টিফিন 8টার সময় আসলো, একমাত্র আমার এই ধোয়ার কেসের জন্য। এবার আমার তো মন খারাপ, আমি টিফিন করবো না। আবার সেদিন আমার ফট করে মন করে বলো, হে ভূত বাবা, মা হবা না বাবা হবো আমি জানি না, তুমি আমি হেল্প করো, আমার ধোঁয়াতে আমার প্রবলেম হয়ে গেছে, ধোঁয়াও হচ্ছে না, আমার গন্ধটা তুমি কাটায় দাও। সব খাওয়া দেখে সেটে গেলাম, নর্মালি আমার লোবান জ্বালিয়েছে, লোবান নর্মালি চললো ঠিকঠাক। তাহলে আমি দুইটা ওই ঘটনাটা, একটা আমি ছেলেকে ওইখানে এখানে আমি যখন থ্যাংক ইউ বলছি তখন আমার এইটা চলছে। এবার লাস্ট একটা ঘটনা বলি, এবার কাজটা শেষ, জঙ্গলে শ্যুট, আমাদের জঙ্গলে শ্যুট করে আসছি, শ্যুট করে পরের দিন রাত্রেবেলা এখানে একটা শ্যুট ছিল নর্মালি, মানে পরের দিন জঙ্গলে চলবে, সেদিন ওই বিল্ডিংটাতে লাস্ট শ্যুট করবো, সব হয়েছে। আমি করছি কি সেদিন সন্ধ্যার আগেই বিকালবেলাতেই আমি চলে আসছি, সেদিন ফুল নাইট শ্যুট হবে, মানে দুপুরবেলা থেকে শ্যুট শুরু হচ্ছে, ফুল নাইট শ্যুটে ভোরবেলা প্যাক আপ হবে, মানে এই বিল্ডিংয়ের কাজ শেষ করে দেবে। তার মধ্যে মাঝে মাঝে সবার সাথে এইরকম ঘটনা হচ্ছে কি, সবাই অনেকে কেউ কাউকে ক্লিয়ার করছে না, কিন্তু ভাইবটা বোঝা যাচ্ছিল যে নেগেটিভ একটা কোনো এনার্জি এখানে কাউকে একটা ইসে করছে। তো ডিরেক্টরও বলছে তাড়াতাড়ি শেষ করো, সব মিলে তা আমি চলে গিয়ে দুপুরবেলা আমি
সব রুম টুম পর্দা টর্দা ঠিকঠাক করে দিয়ে আমি বলছি আমি যেখানে ওই ভূতের সিনটা ওই হবে সেই রুমটাতে আয়নার মধ্যে আমি আর্ট করছি, লিপস্টিক টিপস্টিক দিয়ে ছবি, যেখানে ভূতের অবয়বটাকে দেখতে পারবে, এগুলা টেগুলা করে রেডি করে দিয়ে নর্মালি এইবার আমি বসে আমি মনে মনে ভাবছি যে এখানে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এরকম বিভিন্ন মুভির কথা আমি ভাবছি সন্ধ্যার। তখন আমি একা একাই বসে ভাবছি, আমি যেই মুভিটার কথা ভাবছি না, মানে আমার গা এখনও কাটা দিয়ে ওঠে। মানে আমি বলছি ফট করে না ক্ষণিকের জন্য আমার কাছে 30 থেকে 40 সেকেন্ডের একটা অবয়ব ওই মুভির যেই আমি ভৌতিক যেই সিনটা ভাবছি, যে ভূতটার কথা বা যে মেয়ে ভূতটার কথা, একদম আমার চোখের সামনে। আমি না থতমত খেয়ে গেছি। আমি ক্ষণিকের জন্য 30 মানে মিলি সেকেন্ডের জন্য না আমি টান ফট করে বললাম কি, আরে ও ফট করে তখন চোখ খুলে দেখি কি যে মেন ওই ক্যারেক্টারটা করছে ভূতের, ওই মেয়েটা আচ্ছা ও আমার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, দাদা কেমন লাগছে মেকআপটা? আমি তোমার মেকআপটা আমার মনের মতন হয়েছে। আমি মেকআপ আর্টিস্টকে থ্যাংক ইউ বলার কথা। ফট করে আমি ও কই চলে গেলো। আমি এই পাশ দিয়ে টান নিয়ে একটা চেয়ার ছিল, চেয়ারটা ক্রস করে দেবো, চেয়ারটা আগের দিন আমি রাত্রে বানিয়েছিলাম, ফট করে গিয়ে ঢুকে আমি ওকে ঢুকছি। তাই আমি বললাম কালকেও তো মেকআপ করিয়েছিলাম, এখানে থ্যাংক ইউ মেকআপ দিদি, এত সুন্দর মেকআপ, আমার একদম মনের মতন মেকআপ করেছে। হ্যাঁ তুমি কোথা থেকে দেখলে মেকআপ? দাদা তুমি কী যে বলো। আর আমার সাথে ছিল তুমি কোথা থেকে দেখলে মেকআপ? আমি কেন? ফট করে তাকিয়ে দেখি যেই অবয়বে যার ছবিটা আমি দেখেছি, যে আর্টিস্ট, ও দেখি ওখানে বসে মেকআপ করছে। ওকে হেয়ার এখন ঠিক রেডি হয়নি। হে ভগবান, মেকআপ কমপ্লিটই হয়নি? ওর মেকআপ কমপ্লিটই হয়নি। সর্বনাশ। মানে আমি মানে কি বলবো, যে আমি ওকে আমি দেখলাম, তাহলে আমি ওকে কাকে দেখলাম? আমি যে আমাকে বললো দাদা মেকআপ কেমন হয়েছে, আর তার আগে আমি একটা যেই মুভির হরর মুভির সিন আমি ভাবছি, সেই অবয়বটা আমার চোখের সামনে আসছে, তারপর আমি ওকে দেখলাম সেম মেকআপ, কিন্তু সেম মেকআপের পুরাটা কমপ্লিট হয়নি। তাহলে ও এখানে কী করছে? বলে দাদা আমি 1 ঘন্টা থেকে মেকআপ করি, যে ঠান্ডাতে আমি কাজ করতে পারছি না। মানে আমি বুঝতে পারছি না সেটা মানে কি। আমি যার সঙ্গে কথা বললাম, প্রথমত আমি যেই ছেলেটা আমার সাথে কাজে গেছে তাকে আমি লনে 3 তলাতে কথা বললাম, তাকে আমি সে বলছে যাইনি, তাহলে আমি কার সাথে কথা বললাম? 1 নম্বর লোবান আমার চলছিল না, আমি থ্যাংক ইউ ভূত বা যাই বলাতে অলৌকিক লোবান জ্বললো। তারপরে আমি মেকআপ এরকম দেখলাম, সেখানে মেকআপ। এইবার আমি না টোটালি আমি পুরো কনফিউজড হয়ে গেলাম। আমার লাস্ট ডে শ্যুট যেদিনকার, সেদিন সকালবেলা আমি চলে এসে আমি রুমটাকে ভালো মতন দেখি। আর মনে মনে সেদিন আমার ভীতি একটু ভয় ধরে গেছে, একা থাকতে পারিনি। আমি ছেলেটাকে হাঁটে সবাইকে নিয়েছে, আমি হর হর মহাদেবের নাম নিয়ে পুরো রুমটুম ঘুরে আমি তারপর বললাম না ভয় হোক, তার মধ্যে আমি বললাম থ্যাংক ইউ ভূত হোক যাই হোক। সেদিন আমি মন থেকেই বলছি যে আমি এরকম, তারপরে একটা গল্প শুনছি অনেক সময় হয় এগুলা কাকতালীয় থাকতে পারে, কোনো নেগেটিভ না। আমি নেগেটিভ মানে যে পদিন আমাদের কাজটা ঠিকঠাক মতন করতে দাও, তো নর্মালি সেরকম কাজটা ঠিকঠাক মনে হয়। আর তুমি যদি থাকো, আমাকে কোনো ভয় দেখায়ও না, তুমি যদি আমার বন্ধু হও, মানে আমি এটা মন থেকে কেন চাইলাম, তাহলে তুমি আমাকে কোনো না কোনোভাবে ইশারা করো, আমি তাহলে বুঝে যাব। নর্মালি কাজ টাজ হচ্ছে, আমার ছোট মোবাইলে টাওয়ার থাকে না, কাজ শেষ হচ্ছে। আমার যে পার্টনার আছে, যে ছিল, ওর বাবা মাকে ফোন করছে। তা আমি বাবার সাথে, বাবা বাড়িতে বাবা আছে, বোন টোন বা বোন বলে আসি কাজে আসি, আমি বাবাকে একটা কথা বলবো, ফোন খুলে দিকে ফোনে চার্জ নেই। তারপরে ফুল চার্জ দিয়ে নিয়ে আসলাম, ওই বিল্ডিংয়ে কোনো মতন পায় না। এদিকে শ্যুট হচ্ছে, আমি উপরে বসে দাঁড়িয়ে আছি। আমি বললাম দেখো উপরে দাঁড়িয়ে আছি, আমার জোন লক করা হয়ে গেছে, আমি আর্টের উপরটা আমি রুমটা সাজাচ্ছি একা। হে ভূত, তখন আবার বলতেছি আজকে লাস্ট ডে, তুমি কিন্তু আমাকে ভয় টয় কিচ্ছু দেখায়ও না, বা তুমি আমার ক্ষতি করো না। আমি অনেক কষ্ট করে আসছি এই জায়গাটায়। তুমি যদি সত্যি আমার সাকসেস চাও, বা তুমি যদি চাও এই ছেলেটার উপায় ছাড়া কিচ্ছু নেই, আমি তোমাকে মনের কথা বলি, খুব দুঃখ নিয়ে আসছি। আমি জানি না আমি ভূত, আমি তোমাকে নর্মালি মন খুলে বলছি, তুমি যদি এখানে কোনো দুঃখে মরে থাকো বা কোনো কষ্টে মরে থাকো, তুমি তোমার কষ্টটা ফিল করতে পারছো, আমিও সেই কষ্টটা। তাইলে হয়তো আমি একটা বস, আমি মরতে পারবো না, আমাকে কষ্টটা ওভারকাম করতে হবে। তুমি হয়তো পারোনি, তুমি হয়তো সেই কষ্টটা ফিল করো। আমি এটা মন থেকে বলছি, বলে ঠলে আমি কাজ করছি, কিন্তু মনের মধ্যে ওইটা একটু ভয়টাও আছে। প্রায় রাত্রি গড়িয়ে গেছে, 8:30 বাজে। মোবাইলটা দেখি কোনো টাওয়ারই নেই, কিচ্ছু নেই।
আমি বলি কি তুমি কোনো রকম কোনোভাবে না কিছু, তুমি যদি সত্যি থাকো তাহলে আমাকে হেল্প করো, আজকে যেন কোনো ক্ষতি না হয়, সবাই যেন ভালো থাকে। নর্মালি কাজ টাজ করছে, তা আমি বলছে আমি সিগারেটের প্যাকেটটা ফেলে দিছি। রাত্রেবেলা 10টার সময় কারো কাছে সিগারেট নেই, আর সেদিন রাত্রেবেলা লাস্ট 3 তলার থেকে আমাকে ধোয়া দিতে হবে লাস্ট। তা মনের মধ্যে একটা ভালো যে আমাকে সারাদিন কোনো ডিস্টার্ব করেনি, বহুত ভালো, আমি থ্যাংক ইউ বন্ধু, আমি ধুনা দিয়ে উঠছি, তুমি রাগ করো না। পুরো ধুনা টুনা দিচ্ছি, শুট প্রায় শেষের দিকে, ওই 3 তলার এবার নিচে চলে আসবে শেষে। আমি লোবান টোবান গুটিয়ে সব বলছে এই ফ্লোর প্যাক আপ, সেকেন্ড ফ্লোর প্যাক আপ, নিচের ফ্লোরে একটা ক্লাইম্যাক্স সিন আছে, সব কঠিন সিন, ওইটাতে সব ফোকাস করতে হবে, ওইটা নিয়ে আমি সব উপরে নিচে মালপত্র নামাচ্ছি। আমি সিগারেটের প্যাকেটটা আমি একটা ফুল সিগারেটের প্যাকেট পাই, প্লাস একটা লাইটার। আমি কারো বোধহয় পড়ে গেছে। সারা রাত্রে আমি সিগারেটের প্যাকেট আর লাইটারটা দিয়ে আমি সিগারেট জ্বালিয়ে খেয়েছি। একটা সবুজ রঙের লাইটার, এই লাইটারের গল্পটা এইবার মানে ইউনিটের কারণ না ওটা, আমি বলছি এটা মানে আমি পেয়েছি, আমি সারা রাত্রি সিগারেট খেয়েছি, আর আমার কাউকে দিতেও ইচ্ছা করেনি। ভোর হয়ে গেছে, পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা নেই, লাইটারটা আমার কাছে ছিল, ইভেন ছিল। তা আমি চিন্তা করলাম ওই সিগারেটের প্যাকেটটা আমি যখন সকালবেলা যেদিনকে লোকেশন প্যাক আপ হয়ে যায় আসি, সেম সিগারেটের প্যাকেট যেখানে আমি কোনাটা জ্বালিয়ে রেখেছিলাম, ভূত দেয়নি তো। আবার আমি মনে ভাবছি যে কে সিগারেট, ভূত আবার দেয়নি তো, থ্যাংক ইউ ভূত। আমি আগুন জ্বালিয়েছিলাম। আমি যখন যেখানে আসার দিন যেদিনকে মোমো খাই, যেখানে দাঁড়িয়ে আমরা চা খাবো, সেবকে এসে ওই সিগারেটের প্যাকেটটার মধ্যে থ্যাংক ইউ ফ্রেন্ড লেখা ছিল, লাইটারটা আমার পকেটে, সেম সিগারেটের প্যাকেট। আমি সেবকে এসে দেখছি থ্যাংক ইউ ফ্রেন্ড লেখা, থ্যাংক ইউ ফ্রেন্ড। আমি বলিনি কোনোদিন, আমি লাইটারটা রেখে দিয়েছিলাম। আমি সবাইকে বলছিলাম ওইখানে একটা মেয়ে আর্টিস্ট ছিল যে আমাকে রাত্রেবেলা সিগারেট খেতে দিয়েছিল, সে আমাকে লাইটারটা গিফট করেছে, এটার মধ্যে ওর হাতের ছোঁয়া ছিল। যারা দেখছে, যারা ইউনিটে, তাদের আমার শিলিগুড়িতে এটা গল্প, তুই ওর সাথে প্রেম করিস। আমি বলছি ওর প্রতি আমার প্রেম হয়ে গেছিলো, তাই আমি লাইটারটা কাউকে দিব না। কিন্তু সেই লাইটারটা কোনো মেয়ের ছিল না, সেই লাইটারটা আমি সেদিন রাত্রেবেলা পেয়েছিলাম। যারা এই পডকাস্টটা দেখবে তারা সেই লাইটারটা আমার কাছ থেকে আবার এখন হারিয়ে গেছে। দাদা, এটা ছিল আমার গল্প। আর ওই যে সিগারেটের প্যাকেটটা কোনার মধ্যে জ্বালিয়েছিলাম। আমি যখন উঠবো, আমি রুটি খেয়েছি, আমার যে পার্টনার ছিল তার শরীর খারাপ, সে চিকেন স্যুপ খেয়েছিল। তাকে বললাম আমি সিগারেট কিনতে যাব। আমি সিগারেট কিনলাম, আমাকে একটা সিগারেটের, ওই দোকানে একটাই সিগারেট ছিল ওই প্যাকেটটাই, ও আমাকে দোকানদারটা দিল। লাস্টে গাড়ি ছাড়ার সময় সিগারেটটা জ্বালালাম, সিগারেট টানছি, সিগারেটের প্যাকেটটা যখন ফেলে দিয়ে আসি, আমি যখন আসি, যখন গাড়িটা স্টার্ট দিল, গাড়িটা আসলো, আমি দেখলাম কোনারটাতে আমার ভ্রম হতে পারে নাকি, আমি চোখের ধান্দা যেহেতু ভাবছি, হঠাৎ করে আমার চোখটা গেল সিগারেটের প্যাকেটটা, ওই কর্নারটা জ্বালানো, সিগারেটের প্যাকেটটা খোলা, ওখানের উপরের মধ্যে পেনের কালি দিয়ে লেখা থ্যাংক ইউ ফ্রেন্ড। আমি লাইটারটার কথা কাউকে বলিনি, আমি সবাই বলেছি। ওখানে একটা লেডিস আর্টিস্ট ছিল শিলিগুড়িরই, আমার যার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছিল, আমাকে সত্যিই সিগারেট খেতে দিয়েছিল। আমি বলছি তার লাইটার, তার হাতের ছোঁয়া আছে, সে তাকে আমার ভালো লেগেছে। আমি জানি না সেটা অ্যাট্রাকশন কিনা, এই লাইটারটা দিবি, কিন্তু এই গল্পটা আমি বলিনি, এই গল্পটা আমি তোমাদের এইখানে বসে বললাম। আচ্ছা, মানে বিশ্বাস করবে না লোকে। হ্যাঁ, শুনলাম ঘটনাটা। তবে আমি বলে দিচ্ছি, এটা আমি জানি না, কাকতালি হতে পারে বা সিগারেটের প্যাকেট ওখানে, কিন্তু কাকতালি হলে কেনই বা আমার কাছে এই 3টা কথা, আমার কাছে এই কটার উত্তর নেই। ছেলেটার সাথে কেন দেখা হলো, যে ছেলেটা এই 4-5টা ইভেন্ট যেগুলো হয়েছে, এবং লাস্টেরটা তো সাংঘাতিক, যেখানে থ্যাংক ইউ ফ্রেন্ড লেখা, মানে সবাই হয়তো বলতে পারে যে এ হয়তো গল্প। আর ওই প্যাকেটটা কোথায়, মানে রাস্তায় পড়েছিল নাকি? যেখানে আমি সিগারেটের প্যাকেট কিনেছি একটা, আমি সিগারেট কিনেছি আমার ওই খাওয়া দাওয়ার পরে আমি সিগারেট কিনেছি। তো আমি সিগারেট কিনে আমি একটাই, ওই দোকানদারটা আমাকে একটাই সিগারেট দিল, ওই প্যাকেটটাই ধরে দিয়ে দিল। সিগারেটটাও খেলাম, ছোট্ট একটা দোকান, ও দোকানদারটা ও ভিতরে চলে গেছে, আমি সিগারেটটা খাচ্ছি, কি সিগারেটের প্যাকেটটা ফেলে দিয়েছি। তো আমি গাড়িতে উঠেছি, গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি হর্ন দিচ্ছে, গাড়ি আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে, সবাই মিলে ধাক্কা দিচ্ছি। আচ্ছা, ধাক্কা দিলাম, গাড়িটা স্টার্ট হলো, গাড়িতে আমি উঠলাম, গাড়িটা বেরোয় যাচ্ছি, সবাই তখন মনে হলো থাক, ফট করে আমি কি পিছনে তাকাই না, হ্যাঁ বাই বাই বলে তাকায়, ফট করে নিচের দিকে তাইলাম, গাড়িটা করছে উপরে উঠবে, মানে ওই রেস্টুরেন্ট থেকে বেরোবে,
সে কোনো কারণবশত সে দিকে হাওয়ার মতো হালকা চলছে, ঠান্ডা, কয়েকটা গাড়ি গেল, খালি সিগারেটে এক পলকটা আমি দেখলাম যে মুখটা খোলা, থ্যাংক ইউ ফ্রেন্ড, এরকম একটা লেখা। আমি বললাম এটা মানে মন থেকে অনেকক্ষণ থেকে তাকিয়ে দেখলাম সিগারেটটা, আমি আর বলতে পারিনি, কিন্তু ততক্ষণে ক্রস হয়ে গেছে একদম সেম। আমি সিগারেটটা ওই প্যাকেটটাই ফেললাম, আমি ওই প্যাকেটটাই ফেলেছি। তার আগে উনি ওখানে ওপরে দাঁড়িয়ে বলেছিল যে তুমি যদি ফ্রেন্ড হও। সেই শুনলাম ঘটনাগুলো এবং ও ভালো কথা, আরেকটা কথা বলো। লাস্ট আমি বলছি, আর ওখানে আমরা লাস্টে যেদিন ওই লোকটার সাথে কথা বললাম, পরে জানতে পারি যে জায়গাটা ওই বিল্ডিংটা হয়েছে টোটালটা কবরস্থানের উপর, ওটা কবরস্থান ছিল, ওখানে মানুষকে দাফনানো হতো, খ্রিস্টান বা মিশনারি কাউকে দাফনানো হতো ওখানে, ওটার উপরে ওই বিল্ডিংটা হয়েছিল অনেক বছর আগে, সে ব্রিটিশ পিরিয়ডে ছিল। আর যেই লোকটা ছবি আমরা দেখেছিলাম সেই লোকটা ওখানে মারা গেছে ওই বিল্ডিংটাতে। ও বাবা, যারা ছিল ইউনিটে তারা। শেষ হয়েও শেষ হয় না টাইপ। এটা পরে জানতে পারছি, তখন আমার বেশি আরও ভয় লাগছে একদম আসার দিন। আমাদেরও ভয় লাগলো। অ্যাবসলিউটলি। আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাদেরকে জানাবেন ওই কমেন্টের সেকশনটাতে লিখে। আর এপিসোডটা ভালো লাগলে পরে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রিপশন রিকোয়েস্ট থাকলোই। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল, আজকে তুমি সময় বের করে আমাদের এখানে এসে এই ঘটনাগুলো শোনালে। বিক্ষিপ্ত ছোটো 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 বেশ কয়েকটা ঘটনা, কিন্তু এই একটা ফিল্মের শুটিংয়ের ক্ষেত্রে। আর হোপফুলি তুমি আরও প্রচুর কাজ পাও, তোমার যা স্বপ্ন আছে সেগুলো একদম পুরোপুরি কমপ্লিট হোক, এটাই তোমাকে উইশ করি। আর আপনারা প্লিজ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এই চ্যানেল, এই প্ল্যাটফর্ম যার নাম এক্স ফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।